আচ্ছা, গতদিন আমরা তো জাস্ট ফেভ আইকন আর ইন্ডেক্স ফাইলটা বানিয়েছিলাম। আজকে আমরা HTML এর ছোট ছোট বিষয়গুলো দেখব। এটাকে আমি ইউজ করার চেষ্টা করছি, যেহেতু টেবিল লেআউট করছি। আমরা CSS ধরার আগে নেক্সট ক্লাসে আমি CSS ধরবো, দ্যাট মিনস আগামীকালকে। তারপরে HTML CSS প্যারালালি আগাবে, CSS HTML5 CSS3 এই বিষয়গুলো আসবে। তো বেসিক লেভেলে HTML এর কোডগুলো আমরা খুব দ্রুতই দেখে ফেলার চেষ্টা করব। কন্টেন্ট রিলেটেড ট্যাগ দেখব, যে হেডার, প্যারাগ্রাফ, বোল্ড, ইটালিক, তাই না? তারপরে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, কিছু কিওয়ার্ড দেখব, লিস্টিং স্টাইলগুলো দেখব, তারপরে ইমেজ আনা দেখব, হাইপারলিঙ্ক করা শিখব, কয়েক ধরনের হাইপারলিঙ্ক আছে সেগুলো শিখব, ফর্ম তৈরি করার চেষ্টা করব, তাই না? যাতে এই বিষয়গুলো আমরা খুব দ্রুত আয়ত্ত করে ফেলতে পারি। তো ডে 2-তে এসে HTML এর কোড, ওই আগের দিনের কোডটা একটু ইউজ করার চেষ্টা করছি আমি। এই তো এটা এসেছিল, তাই না? আমরা গতদিন এটা বানাতে পেরেছিলাম। তো আজকে আমরা এই কন্টেন্টের ওপরে কাজ করা শুরু করব, যে কীভাবে ওয়েবসাইটগুলো থেকে আমরা কন্টেন্ট নিতে পারি, মানে কন্টেন্ট ওয়েবসাইটগুলোতে যে কন্টেন্টগুলো ডিসপ্লে হয় সেভাবে ডিসপ্লে করাতে পারি, তাই না? তো নর্মালি ওয়েবসাইটগুলোতে যখন আমরা যাই তখন কন্টেন্টগুলো কিন্তু অনেক সাজানো গোছানো থাকে, তাই না? আবার ফন্টের ফ্যামিলি খুব সুন্দর করে অর্গানাইজ করে থাকে। নর্মাল যে ফন্ট ফ্যামিলিগুলো আছে সেগুলো কিন্তু ওয়েবে খুব কমই ইউজ হয়। প্রফেশনাল টাইপের ফন্ট ফ্যামিলিগুলো আমরা দেখতে পাই। কি অবস্থা? কত করেছে? ওভারে অল আউট, 22, না? ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই যে লেআউটটা, এটার উপরে কাজ করি। যেটা বলছিলাম যে আমরা যদি ওয়েবসাইটটাতে যাই তো খেয়াল করেন যে কন্টেন্টগুলো, মানে যদিও এখানে বেশ লেখা, এই লেখাগুলো যদি এক জায়গায় থাকতো, যে লাইক কোনো হেডার নেই, হয়তো আপনি একটা হেডার দিয়েছেন, তারপর 2-3টা প্যারাগ্রাফ আপনি লিখেছেন, তাহলে যারা ভিউয়ার, সাইটের ইউজার, তারা কিন্তু এই লেখাটা পড়তে অতটা বেশি আগ্রহী হতো না, রাইট? মনে করেন তার কাছে ছোট ছোট ইনফরমেশন, আমরা কি করি যে খুব সহজে যেন ইনফরমেশনগুলো পায়, এটার চেষ্টা করি। যে লাইক এই সাইটটাতেই আসলো, কেউ জানতে চাচ্ছে, তো আমাকে বললো যে আপনি কর্পোরেট ট্রেনিং সম্পর্কে একটু বলেন। আমি হয়তো সাইটের অ্যাড্রেস দিয়ে বললাম যে হোম পেজের কন্টেন্ট এরিয়াতে আপনি দেখেন কর্পোরেট ট্রেনিং এর একটা প্যারাগ্রাফ আছে, ওটা পড়লেই আপনি খুব এ সম্পর্কে ধারণাটা পেয়ে যাবেন। সেটা বোঝা যাচ্ছে, আমি কিন্তু তাকে স্পেসিফিকভাবে বলতে পারছি। অথবা ইউজাররাই এখানে আইটি ট্রেনিং হয়, অনলাইন ট্রেনিং হয়, কর্পোরেট ট্রেনিং হয়, এই বিষয়গুলো তারা কিন্তু বুঝতে পারছে আলাদা করে। এবং আমি যদি আইটিতে ইন্টারেস্টেড হই, ওইটুকুই করবো। আমি তো কর্পোরেট না, তাই না? সো আমি কেন তাকে সব কিছু একবারে জানানোর চেষ্টা করবো? সে যতটুকু জানতে চাইবে, আমার যে সার্ভিসগুলো আছে আমি সেই হিসেবেই কিন্তু লেখাগুলো লিখেছি। একটা করে হেডার আর সে সম্পর্কে ছোট একটা প্যারাগ্রাফ। আমি সব কিছু কি একটা প্যারার মধ্যে আনতে পারতাম না? পসিবল ছিল, তাই না? বাট একটা প্যারাগ্রাফে আনলে, মানে আপনি যদি, মানে একটা প্যারাতে আনার অর্থ কি, ওই প্যারাটা আপনি এক শ্বাসে পড়ার চেষ্টা করবেন, ওটা কিন্তু অনেকের জন্য কঠিন হবে, এবং ম্যাক্সিমামই কিন্তু এটা ওভারলুক করবে, দেখার চেষ্টাও করবে না, পড়বেও না, হয়তো 2-1 লাইন পড়ার পর সে ছেড়ে দেবে। নিউজগুলো দেখবেন যেন কিছুক্ষণ যাওয়ার পর পর যখনই টপিক চেঞ্জ হচ্ছে তখন প্যারাগ্রাফ চেঞ্জ হচ্ছে। যখন বড় একটা আর্টিকেল, বড় একটা নিউজ পড়তে যাচ্ছেন, সে কিন্তু একটা হেডিং সুন্দর লিখেছে, তারপর আস্তে আস্তে করে একটা স্পেসিফিক ওই পুরো নিউজের ছোট ছোট পয়েন্ট ধরছে এবং তার উপরে আলোচনা করছে, যেগুলো মন্তব্য প্রতিবেদনগুলো আসে, তাই না? অনেক বড় বড় নিউজ যেগুলো আসে, ছোট নিউজের মধ্যেও 2-1টা প্যারাগ্রাফ কিন্তু দেখা যায়, একবারে যে লিখে দেয় এরকম কিন্তু না।
সো ওয়েবে কন্টেন্টগুলো খুব সুন্দর করে অর্গানাইজ করতে হয়, আর ওয়েব কন্টেন্টগুলো অর্গানাইজ করার জন্য নর্মালি ইউজ করা হয় প্যারাগ্রাফ আর প্যারাগ্রাফের উপরে হেডিং। সেই জন্য সিম্পল HTML ট্যাগ আছে, হেডিং দেওয়ার জন্য 6টা ট্যাগ আছে হেডার ট্যাগ, আর প্যারাগ্রাফের জন্য আবার কিছু ট্যাগ, একটা ট্যাগ আছে পি ট্যাগ। তো ওই ট্যাগগুলো আমরা যেহেতু বেসিক লেভেল থেকে শুরু করছি, ভেরি বেসিক থেকে ওটা আলোচনা শুরু করছি। তো কন্টেন্টের মধ্যে গিয়ে আমরা যদি লেখা শুরু করি যে হেডার ট্যাগ, H1-কে আমি হেডার ট্যাগ বলছি, এর ভেতরে আমি যা লিখবো, যে লাইক আমি ওয়েবসাইট থেকে আমি কিছু কন্টেন্ট কপি করে নিয়ে আসি, এখান থেকে আমি যদি বলি আমি লিখবো কি আমার আইটি ট্রেনিং। সো আমি আইটি ট্রেনিং কথাটা যখন এখান থেকে লিখছি, লিখে সেভ করলাম অ্যাকচুয়ালি, তারপরে আমি ব্রাউজারে গিয়ে কি করেন, আমি ব্রাউজারে গিয়ে লোড দিচ্ছি, সরি কাকে লোড দিলাম, আমাদের পেজটাকে লোড দিচ্ছি। সো আইটি ট্রেনিং একটু বড় করে চলে আসে, তাই না, বড় করে ব্ল্যাকিশ একটা অবস্থা আমার সামনে চলে আসে। তো এটাকে হেডিংস বলা হয়। আমরা ওয়ার্ডে যেরকম হেডার দেই না, ওয়ার্ডে তো হেডার দেওয়ার অপশন আছে, রাইট? আমরা যখন ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করি ঠিক তেমন ওয়েবে প্যারাগ্রাফের হেডারের জন্য আমরা H1 ট্যাগ ইউজ করি লার্জেস্ট হেডার হিসেবে। আরও কিছু হেডার ট্যাগ আছে H2, H3, H4, H5 অ্যান্ড H6, না রেসপেক্টিভলি কি এরা ছোট, H1 বড়, তারপরে H2, তারপরে H3, H6টা সবচেয়ে ছোট আর কি। তো আমরা যদি সেটা দেখি যে হেডার ট্যাগগুলো দেই, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, আমাদের যে কন্টেন্টের এই এরিয়া থেকে লেখাটা শুরু হওয়া উচিত ছিল, বাট লেখাটা শুরু হচ্ছে কোথা থেকে, মিডল পজিশন থেকে। এটা টেবিলের একটা বলতে পারেন যে এটা টেবিলের লিমিটেশন বলবো না, টেবিলের ফিচার, যে টেবিলের কন্টেন্ট টিডির মধ্যে বা টিডির এটা বলা হয় টেবিল ডাটা, এই লোকেশনে লেখা যদি বাই ডিফল্ট শুরু করেন এটা মাঝখান থেকে শুরু হবে, রাইট? যদি একদম উপর থেকে শুরু করতে চান তাহলে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আপনি যেখানে যে অ্যাট্রিবিউট ইউজ করবেন সেখানেই সেটা কাজ করবে। যে লাইক আপনি বলবেন ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, এটাকে বলা হয় টপ। যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন টপ দিই তাহলে দেখবেন যেন আমার কন্টেন্টের লেখাটা সবার উপরে চলে যাচ্ছে। খেয়াল করেছেন? সো ভার্টিক্যাল অ্যালাইনটা টপে আমি দিয়েছি। এরপর আমরা যদি হেডার ট্যাগগুলো আরো ট্যাগগুলো যদি শিখতে চাই, তাই না? তো আমরা কিন্তু সবচেয়ে বড় হেডারটা কি H1, সবচেয়ে ছোট হেডার H6। একটা বিষয় একটু বলে রাখি যে HTML ট্যাগকে টোটালি কন্ট্রোল করা যায় ইউজিং CSS। সো আমরা যখন CSS জানবো তখন দেখবো যে আমি HTML ট্যাগের ডিফল্ট বিহেভিয়ার যাই থাকুক না কেন আমি সেটা চেঞ্জ করে টোটালি আমার মতো করে তৈরি করে নিতে পারি, ঠিক আছে? সো আমরা এই হেডার ট্যাগগুলোকেও নিজের মতো করে বানিয়ে নিতে পারি। যে আমি হেডার ট্যাগ লিখবো, সঙ্গে একটা ইমেজ চলে আসবে, একটা ব্যাকগ্রাউন্ড আসবে, টেক্সটটা ডিফারেন্ট স্টাইলে হবে, সাইজ আমার ইচ্ছে মতো হবে, বোল্ড হবে কি হবে না এটা আমার হাতে। সবই কি আমি সব কন্ট্রোল কিন্তু HTML ট্যাগের টোটাল কন্ট্রোল আমি CSS এর মাধ্যমে করে নিতে পারি, সেটা দেখবো অ্যাকচুয়ালি। বাট এখন আমরা HTML ট্যাগের ডিফল্ট ফিচারগুলো দেখার চেষ্টা করছি। নর্মালি যখন কোনো প্যারাগ্রাফ দেয়া হয়, যদি আমি শুধু HTML ইউজ করি সেক্ষেত্রে HTML এর প্যারাগ্রাফ হেডার হিসেবে H3 ট্যাগটা ইউজ করা হয়ে থাকে, রাইট? তো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে প্যারাগ্রাফ হেডার আমরা ওয়েব পেজের মধ্যে যখন লিখবো তখন বাই ডিফল্ট কোন ট্যাগটা সবচেয়ে বেশি ইউজ হয়, মানে সেটা H3 হবে, হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড। সো H3টাই স্ট্যান্ডার্ড হেডার ট্যাগ হিসেবে আমরা ইউজ করবো আর কি। সো H3টা রাখছি, বাকিগুলো রিমুভ করে দিচ্ছি প্যারাগ্রাফের উপরের হেডারের জন্য। প্যারাগ্রাফের উপরের হেডারের জন্য কিন্তু বলছি, একটা পেজ কন্টেন্টের হেডারের জন্য আমি H1ও ইউজ করতে পারি, H2ও ইউজ করতে পারি, অথবা আরো বড় করে দেখানোর জন্য কাস্টম হেডারও ইউজ করতে পারি। কিছু কিছু ওয়েবসাইটে গেলে কন্টেন্টের মধ্যে বিশাল করে লেখা দেখায় না, এটা কি H1 এর চাইতে বড় না? H1 এর চাইতেও কিন্তু বড়, রাইট? সো এগুলো আমরা CSS এর মাধ্যমে
কন্ট্রোল করি। যাই হোক, এবার আমরা আসি প্যারাগ্রাফ ট্যাগে, পি ট্যাগ। সো এখানে পি ট্যাগের মধ্যে যা লিখবো সেটা প্যারা আকারে ডিফাইন হবে। আমরা ওয়ার্ড ডকুমেন্টে কিন্তু প্যারা বানাতে পারি, তাই না? এবারে HTML দিয়ে কিভাবে প্যারা হবে সেটা একটু দেখার চেষ্টা করছি। সো আমি প্যারা কোডটা দুইবার কপি করেছি, হ্যাঁ, টেক্সটটা দুইবার কপি করে পেস্ট করেছি। এই টেক্সটটাকে দুইবার পেস্ট করেছি যাতে আমার প্যারাগ্রাফটা একটু বড় হয়। এই যে প্যারাগ্রাফ এসেছে, রাইট? এই যে প্যারাগ্রাফটা বর্ডারের সঙ্গে আছে, এখানে এলোমেলো করে লেখা আছে, এই বিষয়টাও কিন্তু আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা আরেকটা হেডার আরেকটা প্যারাগ্রাফ নেই, তার মানে এই ওয়েবসাইট থেকে লাইক কর্পোরেট ট্রেনিং এর এই ব্লগটা নিয়ে আমি একটা হেডার একটা প্যারাগ্রাফ তৈরি করি। এটাকে রাখবো কোথায়? H3 এর মধ্যে, আর এটা কর্পোরেট ট্রেনিং টা H3 তে রেখে এটাকে আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়ে দিব। দেখেন আমার তাহলে হবে কি, দুই হেডার দেন আরেকটা প্যারাগ্রাফ, তাই না? এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। আমি হেডার না দিলেও, যদি আমি হেডারটা নাও দেই, দেখেন আমরা একটা ট্যাগ গতদিন শিখেছিলাম না, কমেন্টস ট্যাগ, লাইক আমি কমেন্টস করে হেডার ট্যাগটা বন্ধ করে দিচ্ছি, হেডার ট্যাগটা বন্ধ করে দিচ্ছি। দুইটা প্যারাগ্রাফ পাশাপাশি আছে, বাট তারা কিন্তু একটা সার্টেন ডিসটেন্স মেনটেন করছে। তো প্যারাগ্রাফ আমি পাশাপাশি লিখলেও এরা গ্যাপ তৈরি করবে দুইজনের মধ্যে। আচ্ছা, তো আমি হেডার ট্যাগটা এখন অ্যালাউ করে দিচ্ছি। আচ্ছা, নাও এখন আমাদের যে বিষয়টা হয়েছে যে কন্টেন্টের মধ্যে দুইটা হেডার দুইটা প্যারাগ্রাফ হয়েছে, বাট এখানকার প্রবলেমটা হচ্ছে, এখান থেকে আমরা একটু ক্লিয়ার করি। দেখেন লেখাগুলো কিন্তু একদম বর্ডারের সঙ্গে নেই, বা সেলের যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে নেই, একটা সার্টেন ডিস্টেন্সে আছে, আবার শেষও হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই, তাই না? এটাকে বলা হচ্ছে কি প্যাডিং করা, যে সেলের ভেতরে কিছু জায়গা বর্ডার থেকে কিছু জায়গা আনইউজ থাকবে। সেলের ভেতরে বর্ডার থেকে কিছু জায়গা আপনি একদম মার্ক করে রেখে দেবেন, এখানে কোনো কিছু ঢুকবে না। ওকে, সো এর জন্য যেটা একটা ইউজ করা হয়ে থাকে, এটা একটা প্রপার্টি, অ্যাকচুয়ালি ট্যাগ না। আমরা সিএসএস দিয়ে যখন করবো এটাকে বলবো প্যাডিং, রাইট? আর টেবিলের জন্য আমরা যখন করবো, টেবিলের একটা অ্যাট্রিবিউট আছে, টেবিলের অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিংটা হচ্ছে যে লাইক এরকম, আমি বলছি 10 পিক্সেল। এখানকার লিমিটেশনটা হচ্ছে আমি কিন্তু একটা স্পেসিফিক সেলের উপরে প্যাডিংটা দিতে পারবো না, একটা স্পেসিফিক সেলের উপরে দিতে পারবো না। এটা আমি দিয়েছি কি হোল টেবিলের উপরে, টোটাল টেবিলের প্রত্যেকটা সেলই কিন্তু ওই 10 পিক্সেলের প্যাডিং পেয়ে যাবে, তাই না? সো চারিদিক থেকে কিন্তু হয়েছে, টপ রাইট বটম লেফট চারিদিক থেকে কিন্তু প্যাডিং হচ্ছে। প্যাডিং যে শুধু লেফট সাইড থেকে এটা ভিজিবল হচ্ছে, বাট রাইট সাইডেও কিন্তু প্যাডিংটা হয়েছে। ওকে, আবার বটম টপেও কিন্তু প্যাডিংটা হয়েছে। তো আর টেবিলের আরেকটা অ্যাট্রিবিউট আছে, যদি আমাকে টেবিল নিয়ে কখনো কাজ করতে হয়, সেল টু সেল ডিসটেন্স, মানে সেলের ডিসটেন্স তৈরি করার জন্য আমরা নর্মালি সিএসএস দিয়ে যখন করব তখন এটাকে মার্জিন বলবো, বাট আমরা যখন টেবিলের মধ্যে সেল টু সেল ডিসটেন্স তৈরি করতে যাব তখন এটাকে আমরা সেল স্পেসিং নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটার মাধ্যমে করতে পারি। তো সেল স্পেসিং আমি যদি বলি যে লাইক 10 পিক্সেল সেল স্পেসিং হবে, প্রত্যেকটা সেল প্রত্যেকের কাছ থেকে 10 পিক্সেল করে দূরে সরে যাবে। একটু খেয়াল করেন, প্রতিটা সেল কিন্তু সেলগুলো আর এক জায়গায় নেই, 10 পিক্সেল ডিসটেন্সে চলে গেছে, তাই না? সো স্পেসিফিক সেল ডিসটেন্স তৈরি করার জন্য কিন্তু আমরা এই অবস্থায় নিয়ে যেতে পারি। এখন আরো একটা বিষয় আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে
কিভাবে আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্টের দিকে যেতে পারি, তাই না? যে টেক্সটগুলো কিন্তু ফরম্যাটেড না, তাই না, স্ট্রাকচার্ড না, জাস্টিফাইড না বলতে পারেন। তো আমরা টেক্সটগুলোকে যদি জাস্টিফাইড করতে চাই, যেটা আমরা করব এখান থেকে অ্যালাইন জাস্টিফাইড যদি আমি লিখি, দেখেন এই প্যারাগ্রাফটা কিন্তু জাস্টিফাইড, রাইট? তো সমানভাবে শুরু হয়েছে, সমানভাবে শেষ হয়েছে, বাট এটা যেহেতু আমি জাস্টিফাই করি নাই, সেটি কিন্তু সেভাবে শেষও হয় নাই। তো এই যে প্রবলেমটা HTML এ হচ্ছে, প্রত্যেকটা প্যারাগ্রাফে আমাকে এই অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হচ্ছে অ্যালাইন জাস্টিফাই। বাট আমি যদি CSS শিখতাম, তাহলে ওই পার্টিকুলার ট্যাগের জন্য আমি জাস্টিফিকেশন যদি একটা লাইন লিখে দিতাম, সবগুলো ট্যাগের জন্য সেটা কিন্তু বসেই যেত। তো একটু দেখি, অ্যালাইন জাস্টিফাই, সো এটাও জাস্টিফাইড। সো আমরা কিন্তু প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু জাস্টিফাই হলো, তাই না? সো আমরা একটা কন্টেন্টের মধ্যে কন্টেন্ট লেখা শুরু করে উপরের দিকে তোলার জন্য আমরা এখন পর্যন্ত যা শিখলাম একটু আরেকবার রিভিউ দিচ্ছি। রিভিউটা হচ্ছে যে আমি যখন কোনো টেক্সট লেখা শুরু করব, মাঝামাঝি থেকে শুরু হয়, উপর থেকে শুরু করার জন্য ভার্টিক্যাল অ্যালাইন টপ দিতে হয়। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে যে আমরা যদি হেডারটা ইউজ করতে চাই, তাহলে 6টা হেডার আছে, H1 থেকে H6। প্যারাগ্রাফের হেডারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে H3। প্যারাগ্রাফের জন্য P ট্যাগ, আমরা কোনো কন্টেন্ট লিখলে P ট্যাগের মধ্যে রাখলে অটোমেটিক প্যারাগ্রাফ হয়। আর প্যারাগ্রাফের কন্টেন্টগুলো যদি অ্যাডজাস্ট করতে হয়, জাস্টিফাই করতে হয়, তাহলে একটা অ্যাট্রিবিউট লিখতে হয় অ্যালাইন জাস্টিফাই। তারপরে টেবিলের কিছু অ্যাট্রিবিউট দেখেছি যে সেলের ভেতরে জায়গা আনইউজ করার জন্য আমরা টেবিলের একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি সেল প্যাডিং। আমি যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটাই প্যাডিং করে দেবে। আর আরেকটা অ্যাট্রিবিউট দেখেছি যে সেল টু সেল ডিসটেন্স তৈরি করার জন্য আমরা নরমালি ইউজ করে থাকি সেল স্পেসিং। সো সেল স্পেসিংটাও আমরা দেখেছি যে সেল স্পেসিং এর মাধ্যমে আমরা সেল টু সেল ডিসটেন্স তৈরিও করতে পারছি। যে লাইক আমি আরো বড় ডিসটেন্স যদি তৈরি করতে চাই, যে সেলের মধ্যে তাদের ডিসটেন্স তৈরি হবে 20 পিক্সেলের, প্রত্যেকটা সেল থেকে 20 পিক্সেল কিন্তু দূরে সরে গেছে, খেয়াল করেছেন? তো এই ভ্যালুটা যত বেশি হবে সেলের ডিসটেন্স ততটা বাড়তে থাকবে। সো আমরা একবার একটু এই ছোট কয়েকটা জিনিসের প্র্যাকটিস সেরে নিই। কন্টেন্ট লিখে ডামি সাইট থেকে কপি করে টেক্সট এনে হেডার তৈরি করি, প্যারাগ্রাফ তৈরি করি, জাস্টিফাই করি, প্যাডিং করি আর স্পেসিং করি, ঠিক আছে? এরপরে আমি আবার 5-6 এবার আমরা ছোট কন্টেন্ট ট্যাগগুলো দেখার চেষ্টা করব, যে আমি বোল্ড করব, ইটালিক করব, আন্ডারলাইন করব, অ্যাব্রিভিয়েশন দিব টেক্সটগুলোকে কিভাবে, তাই না? বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যাব্রিভিয়েশন, বিগ, স্মল, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। সবাই একটু খেয়াল করি, আবার প্র্যাকটিস টাইমে আমরা প্র্যাকটিস করব। তো বোল্ড, ইটালিক, এই দুইটা ট্যাগ দুইটা করে আছে আর কি, বোল্ড করার জন্য এবং ইটালিক করার জন্য দুইটা ট্যাগ আছে। বি ট্যাগ দিয়ে বোল্ড করা যায়, সংজ্ঞাকার গেছে মস্ত এইটা আউট না হলে হবে না, জিতে দেবে আর কি। আফসোস হবে আজকেও যে আর যদি 10টা রান বেশি হতো, এরকম আফসোস করতে হবে, তাই না? আফসোসের শেষ নাই আমাদের আর। যাই হোক, খেলা না দেখলেও আবহাওয়ার মধ্যে আছি, নিচে স্টেডিয়াম আছে, যাই হোক, আমরা বোল্ড ইটালিক করার চেষ্টা করি। মনে করেন যে আমি কোনো একটা টেক্সটকে বোল্ড করব, লাইক বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, আমরা দুইভাবে বোল্ড করতে পারি, একটা বি ট্যাগ দিয়ে, যে লাইক এই টেক্সটগুলো যতটুকুকে আমি বি ট্যাগের আন্ডারে রাখছি ততটুকু বোল্ড হয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো
আচ্ছা দেখেন, আমি যে অংশটুকু বি ট্যাগের মধ্যে রেখেছি এদেরকে যদি আমি লোড দেই, যে বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এই টেক্সটটা বোল্ড হয়েছে, রাইট? সো এটা আমার বোল্ড টেক্সট। আচ্ছা, তো আমার বোল্ড টেক্সটগুলোকে বোল্ড করার জন্য আরেকটা ট্যাগ আছে। এটা অ্যাকচুয়ালি পুরনো, হ্যাঁ, এটা একেবারে আমি যখন HTML5 বলছি, আমরা HTML5 এ আছি, এই ট্যাগটা সে 3 থেকে চলে আসে। XHTML এও ছিল, আবার HTML4 এও আছে এবং 5 এও নেওয়া হয়েছে। এবং 4 এ নতুন করে সংযুক্ত আরেকটা বোল্ড ট্যাগ হচ্ছে স্ট্রং ট্যাগ। তার মানে এটা বি এর চাইতে বেশি নতুন। স্ট্রং, STRONG, স্ট্রং এর ভেতরে যতটুকু লাইক টেক্সট রাখবো এটা ওই বোল্ডের মতোই কাজ করবে। বাট স্ট্রং প্রপার্টিটা, স্ট্রং HTML যে ট্যাগটা আছে, বি এর চাইতে বেশি অ্যাট্রিবিউট নিয়ে আছে। তো মনে করেন বি ট্যাগটাতে যে অ্যাট্রিবিউটগুলো আছে, স্ট্রং ট্যাগটাতে অ্যাট্রিবিউটের সংখ্যা কিছুটা বেশি। হ্যাঁ, স্ট্রং ট্যাগে অ্যাট্রিবিউটের সংখ্যা, ইউজড অ্যাট্রিবিউটের সংখ্যা কিছুটা বেশি। এই যে লাইক আইটেম আইডি, আইটেম প্রপ, আইটেম রেফ, হ্যাঁ, আইটেম স্কোপ, এই যে অ্যাট্রিবিউটগুলো দেখছেন না, আইটেম টাইপ, এই অ্যাট্রিবিউটগুলো মূলত ইউজ করা হয়ে থাকে ফর জাভাস্ক্রিপ্ট HTML ট্যাগের উপরে প্রোগ্রাম করার জন্য। বাট বি যে ট্যাগটা, এই ট্যাগের উপরে কিন্তু এই ট্যাগগুলো, প্রপার্টিগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেগুলো পরবর্তীতে সংযুক্ত, রাইট? 5 এ আসার পর এই দুইটা ট্যাগ যখন আমি 4 নিয়ে যাব, 4 এ কিন্তু এই অ্যাট্রিবিউটগুলো আপনি পাবেন না। 5 এ আসলে আপনি বি ট্যাগের উপরে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করা হয়েছে, স্ট্রং ট্যাগের উপরে এই অ্যাট্রিবিউটগুলো জুড়ে দেওয়া হয়েছে এবং অলমোস্ট কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে দুইটা ট্যাগকে। হয়তো দেখতে পারবেন যে পরবর্তী HTML ভার্সনে হয়তো একটা HTML এর এই স্ট্রং বা বি রিমুভ করে দেওয়া হয়েছে, যে কোনো একটা রাখা হয়েছে, অন্যটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো দুজনের কাজই কিন্তু সেম, দুইজনই কি করে? বোল্ড করেছে না? দুজনই কিন্তু টেক্সটকে বোল্ড করেছে। নাও আমরা এবার যেটা দেখবো, যে মনে করেন কখনো কখনো আমরা কিছু টেক্সট যখন আমরা পড়তে থাকি, যে লাইক আমরা বেশ কিছু প্যারাগ্রাফ পড়ছি যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ওই লাইনটাকে আমরা কি আন্ডারলাইন মার্ক করে রাখছি। হ্যাঁ, সো মার্ক করে রাখার জন্য মনে করেন আমি যদি মার্ক নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা যদি ইউজ করি, মার্ক, মনে করেন যতদূর পর্যন্ত আমি মার্ক করে রাখতে চাচ্ছি, মার্ক ট্যাগটা দিয়ে আমি ক্লোজ করে দিব। ওই অংশটুকু ডিফল্ট একটা ইয়েলো আন্ডারলাইন বা ইয়েলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এটা HTML5 মার্ক ট্যাগ আর কি। হ্যাঁ, এটা 5 এ নতুন সংযুক্ত ট্যাগ, যে 30টা ট্যাগ নতুন সংযোগ হয়েছে, এর মধ্যে মার্ক একটা। বাট বোল্ড, হেডার, প্যারাগ্রাফ, টেবিল বা আমরা যে ট্যাগগুলো এখন পর্যন্ত দেখেছি, সব কিন্তু 4 থেকে মাইগ্রেট করে 5 এ আসা। মাত্র একটা ট্যাগ আমরা দেখলাম HTML5 এর নতুন অ্যাড করা ট্যাগ, মার্ক। হ্যাঁ, তো এরপর আমরা যে ট্যাগটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আন্ডারলাইন। মনে করেন যে আমি এর ভেতরে মোবাইল অ্যাপ্লিকেশন এই লেখাটাকে আন্ডারলাইন করতে চাচ্ছি। সো আমি মোবাইল অ্যাপ্লিকেশন এই লেখাটা আন্ডারলাইন করে দিচ্ছি, ইউ ট্যাগ দিয়ে আন্ডারলাইন করে দিচ্ছি। এই টেক্সটটার নিচে একটা আন্ডারলাইন চলে আসে, খেয়াল করেছেন? বা আমি যদি এই বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার থেকে শুরু করে এই পর্যন্ত আমি আন্ডারলাইন করতে চাই, তখন আমরা কিভাবে করব? পুরোটার জন্য। তো পুরোটার জন্য আন্ডারলাইন করতে হলে মনে করেন যে আমি যদি ইউ ট্যাগটা এখানে আনি, চিৎকার দিয়ে ওঠে, হয়তো আমার ইন্টারনেটের লাইন নেই। কি উইকেট গেল নাকি আলম ভাই? এমনিতেই চিৎকার করেছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখেন যে কি করছি। আমি চাচ্ছি যে এই ইউ ট্যাগটা
আন্ডারলাইনটা এখান থেকে হোক, এই মানে বোল্ডও হোক আবার আন্ডারলাইনও হোক, বাট এখানে লেখাতে একটা প্রবলেম তৈরি হবে। দেখেন যে আমি নেস্টিংটা এখন বোঝানোর চেষ্টা করছি, ট্যাগ নেস্টিং। যে মনে করেন যে বোল্ড লিখেছি, দেন আন্ডারলাইন দেওয়া শুরু করেছি, বাট বোল্ড আগেই শেষ হয়ে গেছে, আন্ডারলাইন পরে শেষ হয়েছে। এটা কিন্তু প্রপার প্রসেস না, বাট আমার আউটপুট কিন্তু আগের অবস্থায় থাকবে। মানে বোল্ড এবং আন্ডারলাইন হচ্ছে, বাট এখানে কিন্তু একটা HTML এর এরর জেনারেট হয়েছে, একটা রেড আন্ডারলাইন চলে আসছে, ভায়োলেট নেস্টিং রুলস। আমি কি করছি? ভায়োলেট করেছি একটা নেস্টিং রুলস। সেটা কি? যে অ্যাকচুয়ালি এখানে লেখার অর্থ হচ্ছে যে বি এর পরে যা লেখা হচ্ছে সেটা হচ্ছে বি এর চাইল্ড, আর চাইল্ড অলওয়েজ প্যারেন্টের আন্ডারেই থাকবে। বাট চাইল্ড কিন্তু শেষ হয়েছে প্যারেন্ট শেষ হওয়ার পরে, বি শেষ হওয়ার পরে চাইল্ডকে শেষ করে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি রং একটা ইমপ্লিমেন্টেশন ট্যাগের। এই জন্য আমাকে বানাতে হবে, আমি যেহেতু বোল্ডও করব আবার নর্মাল টেক্সটের ওপরেও বোল্ড ইয়েটা রাখবো। সো এই কারণে দেখেন আমি ইউ ট্যাগটাকে বি ট্যাগের বাইরে নিলাম, তার মানে ইউকেই আমি করে দিলাম প্যারেন্ট আর বি কে করে দিলাম তার চাইল্ড। কারণ আন্ডারলাইন হবে অতটুকু, বাট বোল্ড হবে আমার স্পেসিফিক। সো আন্ডারলাইন হবে, দেখেন আন্ডারলাইনটা পুরোটাই হচ্ছে, বাট বোল্ড হচ্ছে কতটুকু? আমি যে অংশটা বোল্ড করতে চেয়েছি, তাই না? সো প্যারেন্ট চাইল্ডের কনসেপ্ট কিন্তু এভাবে আমাদের এগিয়ে নিতে হবে ছোট ছোট HTML ট্যাগের জন্য। আমি শুধু আইডি ট্রেনিং প্রোভাইডার ফর মোবাইল অ্যাপ্লিকেশন, বাংলাদেশে সিলিং এটা আন্ডারলাইন হবে না, শুধু আইডি ট্রেনিং প্রোভাইডার ফর মোবাইল অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি এইটুকু যদি আপনাকে আন্ডারলাইন করতে হয়, বোল্ড হবে অতটুকু, তাই না? হ্যাঁ, বোল্ড যতটুকু আছে ততটুকুই থাকবে। তাহলে আন্ডারলাইনের জন্য এই আন্ডারলাইনটার এখান থেকে থাকবে না, পুরোটার উপরে আন্ডারলাইন থাকবে না, আন্ডারলাইনটা উঠে যাবে এখান থেকে। হ্যাঁ, এই যে আইটি ট্রেনিং প্রোভাইডার ফর মোবাইল অ্যাপ্লিকেশনস। তো ইউ আপনি যখন দেবেন আন্ডারলাইন, এমনি রুলস ভায়োলেট হবে কিন্তু। হ্যাঁ, আপনি একবার এখান থেকে রুলস যদি প্রুফ করে নিয়ে এই পর্যন্ত আপনি আন্ডারলাইন করবেন, আবার এখানে আবার নতুন একটা আন্ডারলাইন দিয়ে, ঠিক আছে, নতুন একটা আন্ডারলাইন ইউজ করে এই মোবাইল অ্যাপ্লিকেশনস পর্যন্ত আবার আরেকটা ইউজ করবেন, ঠিক আছে? তাহলে দুইবারই কি হচ্ছে, আমাদের দুইবার আন্ডারলাইন ট্যাগ ইউজ করতে হচ্ছে, আমার রুলসও ভায়োলেট কিন্তু হচ্ছে না। এখানেও আন্ডারলাইন হয়েছে, এটাও আন্ডারলাইন হয়েছে, এবং এই অংশটুকু আবার বোল্ড আছে। না, আমি অতটুকু বোল্ড করতে চাচ্ছি না। কোন বি ট্যাগ? না, আমার এই যে ওপেনিং ট্যাগটা তো আছেই। হ্যাঁ, এই যে আমার ওপেনিং ট্যাগ কিন্তু আছে। আপনি বলেন। আচ্ছা আচ্ছা, আমাদের ওপেনিং ট্যাগ আছেই। না, তো আমরা বোল্ড ইটালিক দেখলাম, এবার আন্ডারলাইনও দেখেছি। ইটালিক করার জন্য আমরা ইটালিক করার ট্যাগটা দেখে নেই, আই ট্যাগ। লাইক আমি পুরো প্যারাগ্রাফটা ইটালিক করতে চাচ্ছি, একদম লাস্ট পর্যন্ত আই ট্যাগ দিয়ে দিব, তাই না? পুরোটা কি ইটালিক হয়ে গেছে? আচ্ছা, ইএম ট্যাগ, এটাও ইটালিক ট্যাগ। যে লাইক আমি উপরের প্যারাগ্রাফে যদি ইএম লিখি, মনে করেন যতটুকু আমার ইএম ট্যাগের আন্ডারে থাকবে ঠিক ততটুকু আমার ইটালিক ফরম্যাট শো করবে। এই অংশটুকু আমার ইটালিক আছে, এটা আপডেট। ইউ আইটা পুরনো 3 আর 4 এর। হ্যাঁ, আমি 5-এই আছি কিন্তু আই কাজ করি। আচ্ছা, নাও আমরা এখন যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইক অ্যাব্রিভিয়েশন ট্যাগ, লাইক সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমাকে দেখাতে হবে।
এটা কোনো একটা শর্ট ফর্ম থাকলে আমি যদি কার্সারটা নিয়ে যাই টুল টিপ আকারে এসে আমাকে অ্যাব্রিভিয়েশনটা দেখাবে। এর জন্য সিএমএস টা দিয়ে আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করার চেষ্টা করব। ঠিক এভাবে যে ABBR অ্যাব্রিভিয়েশন, ওকে, এই ট্যাগটার মধ্যে আগে ওই ছোট্ট অ্যাব্রিভিয়েট টেক্সটটাকে নিতে হবে। শুধু এতটুকু করলে কিন্তু হবে না, হ্যাঁ, শুধু এতটুকু করলে কিছুই হয় নাই। আমরা কিন্তু এইটাকে করছি আর এটাকে করছি মোস্ট প্রবাবলি, খেয়াল করব সিএমএসটাকে বলছি। এরপর আমি যদি বলি টাইটেলের মধ্যে আমরা বলে দিব কন্টেন্ট, এর অ্যাব্রিভিয়েশনটা কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি এখানে লিখে দেই, দেখেন ডটেড লাইন চলে আসছে না? সো এখন কার্সর নিলে আমাদের একটা টিপ চলে আসছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাব্রিভিয়েশন টিপ আকারে চলে আসছে। ঠিক আছে, তো আমরা ছোট ছোট যে ট্যাগগুলো দেখলাম, যে বোল্ড করার জন্য 2টা ট্যাগ, ইটালিক করার জন্য 2টা ট্যাগ, আন্ডারলাইনের জন্য একটা ট্যাগ, মার্ক করার জন্য একটা ট্যাগ, আর অ্যাব্রিভিয়েশনের জন্য ABBR সাথে টাইটেল অ্যাট্রিবিউট, এই 7টা ট্যাগ কিন্তু আবার আমরা দেখলাম। এছাড়া আরো একটু ছোট ছোট আরো 2টা ট্যাগ একটু দেখিয়ে নিই, তারপরে আমি প্র্যাকটিসে দিচ্ছি। যে কখনো কখনো দেখা যায় যে মনে করেন যে আমার একটা প্যারাগ্রাফের মধ্যে একটা লাইন একটু বোল্ড, টেক্সটগুলো একটু বড়, আর একটা লাইনের টেক্সটগুলো একটু ছোট। তাহলে আমি যদি বিগ ট্যাগটা ইউজ করি, আমি CSS জানি না, তো আমি যদি বিগ ট্যাগ ইউজ করি, মনে করেন এই অংশ পর্যন্ত, ডেভেলপমেন্ট পর্যন্ত আমি যদি বিগ ট্যাগ ইউজ করি, একটু দেখেন এই পর্যন্ত লেখাটা এই টেক্সটগুলোর চাইতে এক সাইজ বড়, দ্যাট মিনস 1 পিক্সেল বেশি। টেক্সটগুলো 1 পিক্সেল বেশি বড় আর কি। মানে বিগ ট্যাগের মধ্যে ডিফল্ট যে সাইজটা থাকে সেখান থেকে 1 পিক্সেল অ্যাড করে দেয়, যদি 12 থাকে 13। আর আরেকটা ট্যাগ আছে যে আমি যদি মনে করেন যে স্মল করতে চাই, একটু ছোট করতে চাই, এই যে আউটপুট থেকে শুরু করে আমি কিছু লেখা, যে লাইক আওয়ার কর্পোরেশন থেকে শুরু করে SM একটা HTML ট্যাগ, এটা কি হলো, স্মল ট্যাগ ইউজ করছি। এই অংশটা যেখানে রাখবো আমি স্মল, শেষ পর্যন্ত আমি দিয়ে দিই। এই টেক্সটটা কোথায় বসলো, একদম শেষ পর্যন্ত আমি দিয়ে দিই। দেখেন নরমালের চাইতে কিন্তু কিছুটা ছোট হয়ে গেছে। এই যে এখান থেকে শুরু করে এটা কিন্তু একদম ছোট হয়ে গেছে, যদিও এর সাথে এর পার্থক্য মাত্র 2 পিক্সেল, বাট এটা বেশ বড় দেখা যাচ্ছে, খেয়াল করেছেন, আর এটা ছোট দেখা যাচ্ছে। তো বিগ অ্যান্ড স্মল 2টা ট্যাগ আছে, যার মাধ্যমে আমরা টেক্সটগুলোকে CSS ছাড়াই বড় বা ছোট করতে পারি। সো আমরা এই ছোট ছোট প্রপার্টিগুলো একবার একটু প্র্যাকটিস করে নিই। ঠিক আছে, আবারও দেখছি নতুন ট্যাগ, নতুন না মানে আমাদের জন্য নতুন আর কি, সাব ট্যাগ। যতটুকুকে আমি সাবে নিব এটা পেজে চলে আসবে, যতটুকু অংশ, রাইট। আবার আমি চাচ্ছি যে আমি পাওয়ার দিব, হ্যাঁ, মনে করেন আমি A প্লাস B স্কোয়ার লিখতে চাচ্ছি। সো A প্লাস B স্কোয়ার আমি লিখতে চাচ্ছি, এর জন্য SUP লেখা হয়, সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ, SUP, সুপার, রাইট। একটা বেস আর একটা সুপারে আমরা যাচ্ছি, হলো। তো এরপর আমাদের মনে করেন আরেকটা ছোট ট্যাগ, এই দুজনকে আমি যদি একই প্যারাগ্রাফে পরপর লাইনে দেখাতে চাই, দুজনের মধ্যে আমি লিখব BR, তাহলে নিচে নিচে চলে আসবে লাইন ব্রেক, BR ট্যাগ, রাইট। সো স্টার্টিং ক্লোজিং একসাথে, এই ক্লোজিং ট্যাগ না দিলেও চলে, বাট দেয়াটা ভালো আর কি, হ্যাঁ, BR স্ল্যাশ, এটা লাইন ব্রেক ট্যাগ, লাইন ব্রেক করে দিল। এরপরে আরেকটা ট্যাগ আছে সিমিলার, HR, এটা যদি স্ল্যাশ দিয়ে দেই তাহলে একটা হরাইজন্টাল লাইন তৈরি হয়ে যায়, HR, হ্যাঁ, একটা হরাইজন্টাল লাইন আমাদের সামনে চলে আসছে। নাও এবার
আমরা কিছু ট্যাগ বলবো না, কিছু কিওয়ার্ড দেখার চেষ্টা করব। কিওয়ার্ড গুলো হচ্ছে শুরু হয় অ্যাম্পারস্যান্ড দিয়ে, ঠিক আছে, সিম্বলিক HTML সিম্বলিক কিওয়ার্ড আর কি, যেটা অ্যাম্পারস্যান্ড দিয়ে শুরু হয়। আমাদের সিম্বল আছে 100 বা কয়েকশো বলতে পারেন, কয়েকশো সিম্বল আছে। এটা আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা ম্যাথের বিভিন্ন ধরনের যে ম্যাথ আছে, ভেক্টর ম্যাথ, ক্যালকুলাস, এদের সাইনগুলো যদি আপনি পেতে চান, অবশ্যই ওই সাইনের নামটা আপনার জানা থাকতে হবে। ওকে, লাইক আমি গ্রেটার দেন দিতে চাচ্ছি, যে জিটি $, গ্রেটার দেন। আমি লেস দেন দিতে চাচ্ছি, কি লিখবো বলেন? LT। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল LT হলে দুইটা গ্রেটার দেন, আর স্মল LT হলে একটা গ্রেটার দেন। ঠিক আছে, খেয়াল করেছেন? আচ্ছা, আবার এখানে ভেরিয়েশন আছে যে ক্যাপিটাল LT হলেও যে আপনি দুইটা গ্রেটার দেন পাবেন সেটা কিন্তু না, একটা গ্রেটার দেনই আসে। বাট এটা যদি স্মল লেটার হয়, ক্যাপিটাল L স্মল t, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি দুইটা লেস দেন। এটা মানে লেফট অ্যারো বলা যেতে পারে, হ্যাঁ, লেফট ইন্ডিকেশনটা আর কি। তো সিম্বলগুলো আমরা একটু এভাবে জানার চেষ্টা করব। আমি যদি পাই লিখি, খেয়াল করেন আমি পাই সাইনটা পাচ্ছি। আমি যদি আলফা সাইন পেতে চাই, আলফা পাচ্ছি, রাইট, এটা আলফা সাইন। আমি যদি বিটা সাইন পেতে চাই, আমি থিটা, বিটা, BI আর BY, কোনটা? BE না, BE, হ্যাঁ, বেটা, রাইট, দিস, এই যে বেটা, রাইট। সো অনেক ধরনের সাইন কিন্তু আছে। ম্যাথমেটিক্যাল অপারেশন, বা যদি এটা আমরা যদি ইমেজ আকারে না দিয়ে এক্সিকিউটেবল ম্যাথমেটিক্যাল অপারেশন দিতে চাই, যে আমার সাইটে কোনো ইকুয়েশন থাকবে যেটা কেউ কপি করে নেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েব পেজগুলোতে দেখবেন যদি কোনো ইকুয়েশন বা কোনো সলিউশন থাকে, ওটা ইমেজ দিয়ে করে পেস্ট করে ইমেজ দিয়ে দেয়। তো কেউ যদি আমাকে বলে যে না আমাকে এটা একটা HTML কোড করে দেন, কারণ আমাকে এই কিওয়ার্ডগুলোই কিন্তু ইউজ করতে হবে। ওকে, আবার আমাকে যদি কেউ বলে যে আমাকে HTML এর টিউটোরিয়াল HTML পেজে ডিসপ্লে করে দেখান, যে লাইক আমি এরকম আউটপুট দেখতে চাচ্ছি যে H1 কন্টেন্ট আছে, H1 এখানে দিস ইজ লার্জেস্ট হেডার লেখা, তার মানে ডিসপ্লে করবে এই ট্যাগটা, এটাও ডিসপ্লে করবে, রাইট। তাহলে এটা আমরা একটু করে দেখার চেষ্টা করি, ডিসপ্লে করাই, হ্যাঁ, এইটুকু যে দিস ইজ লার্জেস্ট, এটা ট্যাগও ডিসপ্লে করবে, ঠিক আছে, ট্যাগটা ডিসপ্লে করাই। কি গেল? Sangatara. Got. কত বলে কত? 93 না তো 96। কত কয় ওভার গেছে? 16 ওভার, 3 ওভার 2 ওভার 20। ও আচ্ছা, 25 রান বাকি আছে, 20 বলে না, বল তো অনেক বেশি আছে, উইকেট খেয়ে নিতে হবে, এছাড়া উপায় নেই। আরেকবার দেখে নেই যে আমরা কিভাবে একটা HTML ট্যাগের উপরে ইমেজ, HTML ট্যাগ দিয়ে কিভাবে ইমেজ নিয়ে আসতে পারি। এটাকে আবার রিমুভ করে দিচ্ছি। আমি একটা কাজ করেছি যে আমি অনলাইন থেকে একটা ইমেজ ডে2 মধ্যে ইমেজ ফোল্ডার করে ওর ভেতরে আমি একটা ইমেজ এনে রেখেছি। তো এই ইমেজটা নেয়ার জন্য আমাদের যে টিডি আছে, লোগো টিডি, সেখানে গিয়ে ও ট্যাগটার নাম দিচ্ছি ইমেজ, তারপরে সোর্স SRC দিয়ে কন্ট্রোল স্পেস দিলে কোথা থেকে ইমেজ নিব সে লিস্টটা আসবে। আমার ইমেজেস থেকে নিচ্ছি, আবার কন্ট্রোল স্পেস দিয়ে লিস্ট পাচ্ছি। লোগো ইমেজটা সিলেক্ট করলাম, তারপরে আমরা দিব এর উইথ, আমাদের সেলের উইথ কত 150, হাইট কত 150, সেই অনুযায়ী আমরা ইমেজের উইথ হাইটটাও সেট করে দিচ্ছি।
এবং আমরা যদি দেখি আমাদের পেজ লোড করে আমরা আমাদের ইমেজগুলোকেও কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, উইডথ বা হাইটের যে কোনো একটা দিলে অন্যটা তো অটোমেটিক সেট হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এবার আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে হাইপারলিংক। কিভাবে আমরা হাইপারলিংক করতে পারি। মূলত 3 রকমের হাইপারলিংক আছে। ওকে, ওয়েব পেজগুলোতে 3 ধরনের হাইপারলিংক হয়। অন পেজ হাইপারলিংক বলা হয়ে থাকে, অফ পেজ হাইপারলিংক বলা হয়ে থাকে। ডান পাশে কিছু সবুজ দাগ দেখা যাচ্ছে, কিছু রেড মার্ক দেখা যাচ্ছে নিচে। এখানে একটা এরর আছে, ঠিক আছে, এখানে সামহাও একটা এরর আছে যেখানে দেখা যাচ্ছে। আবার এই ট্যাগগুলো কিন্তু এরর না, এরর ছাড়া এখানে কোনো একটা এরর আছে যেটা আমাকে পয়েন্ট করছে। ঠিক আছে, এখানে একটা এরর আছে, স্কোপ এখানে পিএন এর নিচে হ্যাঁ, এই যে এখানে কোনো একটা প্রবলেম আছে, পি এলিমেন্ট ইন স্কোপ বাট এই পিএন ট্যাগ সিন, এটা তো পি ট্যাগ ক্লোজিং হয়ে যাওয়ার কথা, বাট পি ট্যাগের মধ্যে নরমালি বিআরটা চলে না। হ্যাঁ, বিআর এইচআর, এই কারণেই এররটা ঘটছে আর কি। দেখেন এররটা চলে গেছে। হ্যাঁ, পি ট্যাগের আন্ডারে বিআর এইচআর চলে না আর কি, এই কারণে এররটা ছিল। স্প্যান নিয়ে করে সেখান থেকে এরর দেখাবে না, স্প্যানের মধ্যে এরর দেখাবে, পি ট্যাগের মধ্যে পড়বে। হ্যাঁ, মানে পি ট্যাগের ভিতরে স্প্যান নিয়ে যদি বিআর হবে তারপরেও দেখাবে। সবার এটা তো নিচে একটা ইয়েলো মার্ক দেখাচ্ছে। এটা একটা ওয়ার্নিং আর কি। হ্যাঁ, এটা একটা ওয়ার্নিং যে আমরা যখন এখানে আসছি, একটু খেয়াল করেন, এন্ড অফ ফাইল ইনসাইড কমেন্টস। ঠিক আছে, আপনি হয়তো এখান থেকে এটা রিমুভ করে দেবেন। আবার এন্ড অফ ফাইল ইনসাইড কমেন্টস, এটা মূলত এখানকার কমেন্টিং ট্যাগের জন্য হতে পারে। সো অনেক ইস্যু আছে, আপনি যদি ফিক্স করতে চান HTML ভ্যালিডেটর ইউজ করে ওই ছোট ছোট এরর ট্যাগগুলো ভ্যালিডেট করতে পারেন। হ্যাঁ, W3 ভ্যালিডেশন। আচ্ছা, আমরা এবার ইয়েটা দেখি, হাইপারলিংক করার চেষ্টা করি। এই যে 4-6 হয়ে গেছে না, 6 নাকি 4 হয়েছে। 4 2 6 1 7 7 রান দিয়ে দিয়েছে। 6 বলে 9 রান, 6 বলে 9 রানে তো হয়ে যাবে। এক ওভারে 9 রান, 2 ওভারে 18 রান ছিল। আচ্ছা, এবার আমরা হাইপারলিংক করার চেষ্টা করি। হাইপারলিংকের জন্য আমি আমার প্রথম যে হাইপারলিংকটা করব অন পেজে করব। সো একটা কাজ করি যে আমাদের কন্টেন্ট যে হাইটটা এটা ছিল 650 মাত্র, এটাকে আমি যদি বলি 1600 বিশাল একটা পেজ তৈরি হয়েছে, তাই না, অনেক বড়, লাইক এটা স্ক্রল করাও কঠিন। তো আমি যদি অনেক সময় ওয়েবসাইটগুলোতে দেখা যায় যে অন পেজে কিন্তু কিছু লিঙ্ক থাকে ওপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে যাওয়ার জন্য, তো একই পেজের ভেতরে লিঙ্ক তৈরি করার প্রসেসটা শিখবো আমরা। তো একদম বটমে গিয়ে আমরা একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব ফুটারের মধ্যে, যে লাইক ফুটারের মধ্যে আমরা একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি এ ট্যাগ। তো এটাকে আমি বলছি টপ। তো এই ট্যাগের হাইপারলিংক প্রসেস মানে অন পেজ হাইপারলিংক প্রসেস হচ্ছে হাইপারলিংক রেফারেন্স বলে দিতে হয়, এবং রেফারেন্সের ফার্স্টেই বসবে অ্যাকচুয়ালি হ্যাশ। হ্যাশ মিন্স সেম পেজ। কোথায় যাবে, আপনি টপ বলছেন, টপ মেনশন করবেন কিভাবে? যেমন উপরে আপনি যে যাবেন সেটা তো আইডেন্টিফাই করে দিতে হবে। আমি আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে ট্যাগের আইডি। ওকে, সবচেয়ে ওপরের যে আইডিটা আমি দিচ্ছি সেটাকে আমি লোগো বলছি। হ্যাঁ, লোগো, এই টিডিটা কি লোগো টিডি না, যে ইমেজ, এই আইডিটা আমি তাকে বলে দিব। সো এখান থেকে আমি হ্যাশের পরে যেটা বলবো লোগো, তুমি লোগোতে যাবা, সবার ওপরে যে আছে তার আইডিটা আমি লিখে ওই আইডিটার নামটা আমরা এখান থেকে বলে দিব। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে যাই, লোড দেই, তো টপে ক্লিক করলে তো টপে চলে যাবে। ওকে,
সো আমি যদি একদম নিচে যাই, টপ প্রেস করছি, সো টপে চলে যাচ্ছে, রাইট? সো সেম পেজের জন্য দেখেন আমার ওই পেজেরই হ্যাশ লোগোতে গেছে, তার মানে সবার উপরে চলে আসছে। ওকে, ফরহাদ রেজা স্পিন বল দিলই না, ক্যাপ্টেন্সি পারে না। আচ্ছা, সো হ্যাশ লোগো আমরা অন পেজে হাইপারলিংক দেখেছি, এবার আমরা অফ পেজ আমাদের সাইট থেকে ডিফারেন্ট কোনো একটা সাইটে চলে যাওয়ার যে লিংক তৈরি করা, সেটা একটু দেখবো আর কি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। সরি, হ্যাঁ জি বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বল। তো এখান থেকে আমরা যাব কোথায়? এখানেও আমরা একটা এটা ইউজ করব ডিফারেন্ট একটা সাইটে লিংক করার জন্য। ডিফারেন্ট সাইট লিংক করার জন্য এটা অ্যাঙ্কর টেক্সট। এবার হাইপারলিংক রেফারেন্স, এই স্টেপের মধ্যে আমি যদি যেতে চাই, হাইপারলিংক রেফারেন্সটা হবে এরকম যে প্রথমে লিখতে হবে প্রোটোকলটা, হাইপারটেক্সট ট্রান্সপোর্ট প্রোটোকল কোলন 2টা স্ল্যাশ, তারপরে www.talhatraining.com। তাই না? আমি তালহা ট্রেনিং এর ওয়েবসাইটটাতে যেতে চাচ্ছি। সো পুরো পাথটা লিখতে হবে একদম প্রোটোকল সহ। যদি আমি প্রোটোকল সহ না লিখি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, প্রবলেমটা কি মাঝে মাঝে খুব একটা কিছু কিছু এই যে দেখেন, আমি ফার্স্টে প্রোটোকল ছাড়া লেখার চেষ্টা করছি। সে একটা সাবপেজ ধরার চেষ্টা করবে, তাই না? এর একটা সাবপেজ ধরার চেষ্টা করবে, সো পাচ্ছে না। তো আমি যদি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলটা দিয়ে দেই, এবার যদি আমি লোড দেই, হ্যাঁ এবার যদি আমি ক্লিক করি, সে ওই সাইটটাতে চলে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো ঘাড়ে হাত দিন না, সমস্যা নাই, টেনশন নাই, হ্যাঁ টেনশন নাই, হেরে গেছে, 2 বলে 3 রান আছে, ওদের মতোই আর কি, বাংলাদেশের মতোই অবস্থা না। তো আমরা ডিফারেন্ট একটা সাইটে যাচ্ছি, বাট এখানে প্রবলেমটা কি হচ্ছে, আমার সাইটে যখন ক্লিক করা হচ্ছে সাইটটা কিন্তু ওই পেজেই অন হয়ে যাচ্ছে, আমার সাইটটা চলে যাচ্ছে, নতুন সাইটটা চলে আসে। এটা তো আমার সাইট না, অন্যের সাইট। তো আমি আরেকজনকে ট্রাফিকটা দিয়ে দিলাম, রাইট? ইউজার আমার কাছ থেকে চলে গেল। তো এর জন্য আমাকে যেটা করতে হবে যে এখানে বলতে হবে টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট বলতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। টার্গেট যদি আমি ব্ল্যাঙ্ক করে দেই, তাহলে আমি যদি লিংকটা ক্লিক করি, নতুন একটা ট্যাবে এটা ওপেন হচ্ছে। খেয়াল করেছেন? নতুন একটা ট্যাবে এটা ওপেন হচ্ছে, আমারটা থেকে যাচ্ছে, নতুন ট্যাবে এটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই হলো অবস্থা যে আমরা 2 ধরনের হাইপারলিংক দেখলাম। এরপর থার্ড হাইপারলিংকটা যে আমাদের সাইটে মাল্টিপল পেজ আছে, তাদের মধ্যে লিংক, মেনু লিঙ্কগুলোর মধ্যে, যে আমার হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, আমরা লিংক করছি হোম, অ্যাবাউট আর কন্ট্যাক্ট। আমরা ফার্স্টে যে কাজটা করি যে এই পেজটার একটা ডুপ্লিকেট পেজ তৈরি করে নেই। তো ফাইল থেকে সেভ এজে যাচ্ছি এবং সেভ এজে গিয়ে নতুন একটা পেজ তৈরি করছি, পেজটার নাম দিচ্ছি লাইক অ্যাবাউট আস। চলে গেল, ফাইল, সেভ অ্যাজ,
about us, ওকে। নতুন একটা ফাইল আমি করতে চাচ্ছি। সো আমার দুইটা ফাইল এখন, একটা হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল আর একটা হচ্ছে আমার about us ফাইল। ঠিক আছে, টাইম হলো নাকি? বাংলাদেশের মধ্যে লাস্ট বলের এটা পার্থক্য আর কি। বাংলাদেশ লাস্ট বলে আমরা আচ্ছা, যাই হোক, তো এখন আমরা দুইটা পেজ তৈরি করেছি। দেখেন, একটা ইন্ডেক্স HTML আর একটা about us HTML, দুইটাই দেখতে সেম। সো আমি যদি about us HTML-টাকে রান করাই, যে মনে করেন আমি about us HTML-টাকে রান করিয়েছি, কোনো পার্থক্য আছে আমার হোমের সাথে about us এর? দুইটাই সেম। আমার এটা ইন্ডেক্স ফাইল আর এটা আমার about us ফাইল, একেবারে 100% সেম, জাস্ট সেভ অ্যাজ করে নিয়েছি। এখন আমি about us ফাইলটার মধ্যে কিছুটা চেঞ্জ করব, টাইটেলটা about us করে নিচ্ছি। কন্টেন্টের মধ্যে এতগুলো কন্টেন্ট না রেখে আমি জাস্ট এখানে একটা ht বসিয়ে দিচ্ছি এবং ht তে বলছি about us, ঠিক আছে। ht তে বলে দিচ্ছি about us। তো আমার about us টা এখন দেখতে কেমন হবে? আমি যেরকম করলাম জাস্ট about us অবস্থা, এটা আমার হোম, এটা আমার about us, দুইটা আলাদা আলাদা পেজ মনে হচ্ছে। সো ওয়েব পেজগুলোতে কিন্তু লোগো, ব্যানার, মেনু, রাইট বা ফুটার খুব কমই চেঞ্জ হয়। চেঞ্জ হয় মূলত কন্টেন্ট এরিয়াটা, মাঝের যে জায়গাটা সেটা চেঞ্জ হয়ে থাকে। তো এই চেঞ্জ যে জায়গাগুলো মানে যে চেঞ্জটা হচ্ছে, আমরা দুইটা পেজ যদি একটা হাইপারলিংক অবস্থায় নিয়ে আসতে পারি, মনে হবে যেন আমরা একটা ওয়েব পেজের এনভায়রনমেন্টে চলে আসি, স্ট্যাটিক অবস্থা আর কি সাইটের। টেবিল লেআউট দিয়ে, আমাদের লেআউটটাও কিন্তু স্ট্যান্ডার্ড হয় না, লেআউটটা CSS ড্রিভেন হতে হবে, ওকে। CSS ড্রিভেন লেআউট আমাকে করতে হবে। তো এই জন্য আমাদের CSS-টা কালকে আমরা শুরু করব, তার আগে একটা ফর্ম ট্যাগ আছে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। আমি দুইটা মেনু লিঙ্ক তৈরি করছি। আমি মেনু লিঙ্কটা করব মূলত আগে ইন্ডেক্সে, হোম পেজটাতে প্রথমে মেনুটা করতে হয়, তারপরে ওইটা সবগুলো পেজের মধ্যে পেস্ট করে দিলেই কাজ করে আর কি। তো মেনু ডিভটার মধ্যে যাচ্ছি, দ্যাট মিন্স এই লোকেশন, এখান থেকে আমি মেনু লিঙ্কটা করার চেষ্টা করব আর কি। এবং এর জন্য প্রথমে আমি এ ট্যাগ দিয়েছি এবং বলছি হোম, তারপরে বলছি কি about us, একটা হরাইজন্টাল লাইন স্পেস দিচ্ছি যাতে দুটো গ্যাপ তৈরি হয় দুজনের মধ্যে, ওকে। দেখেন, দুইটা মেনু লিঙ্ক তৈরি হয়েছে, মেনু লিঙ্ক কন্টেন্ট মানে টেক্সট তৈরি হয়েছে, হোম আর about us, বাট এটা হাইপারলিংক হয় নাই। হাইপারলিংক করার জন্য মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে href, হাইপারলিংক রেফারেন্স। হ্যাঁ, আমি যদি হোম হয়ে যাই, হোমে ক্লিক করি, কোনটা এক্সিকিউট হবে? ইন্ডেক্স। হ্যালো, হ্যাঁ, বিশ্বকাপে মানে এখনো জিততে শেখে নাই আর কি। সেটাই, আজকে লোক যেতে উচিত ছিল। সেটাই আচ্ছা, রাখবো না, এটা কোনো মধ্যে শেষ করবো। দেখেন, আমাদের একটা লিঙ্ক হয়েছে। আমি কিন্তু হোমের উপর ক্লিক করলে এখন হোম পেজটাই লোড হবে, খেয়াল করেছেন? আমি হোমে ক্লিক করছি, হোম পেজটা লোড হচ্ছে, এখানে কিন্তু একটা লোডিং সাইন আছে, খেয়াল করেন। আমি যখন হোমে যাচ্ছি, হোমে ক্লিক করছি, হোম পেজে যাচ্ছে, ওকে।
আর এবার আমরা যদি এখানে হাইপারলিংক দিতে চাই, এই ট্যাগ দিয়ে হাইপারলিংক রেফারেন্স, হাইপারলিংক href হাইপারলিংক রেফারেন্স, এখানে কি আসবে আমাদের এই অ্যাবাউট আস, তাই না? আমরা অ্যাবাউট আস ফাইলটা দিয়ে দিব। সো অ্যাবাউট আসে ক্লিক করলে আমি যাব অ্যাবাউট আসে ফাইল অ্যাড্রেসটা, আর আমি যদি হোমে প্রেস করি হোমে, আমি যদি অ্যাবাউট আসে প্রেস করি অ্যাবাউট আসে চলে আসি, আমি যদি হোমে প্রেস করি হোমে যাচ্ছি। বাট আমি যখন অ্যাবাউট আসে চলে আসি, হোমে যাওয়ার কিন্তু কোনো কিছু নেই, তার মানে এখানে ওই মেনুটা নিয়ে আসতে হবে। তো মেনুটা এখান থেকে এটা আমি কপি করব, এটা কপি করে নিয়ে আমি আবার অ্যাবাউট আসের মেনুর যে জায়গাটা এখানে পেস্ট করে দিব, তাহলে আমার অ্যাবাউট আসের মধ্যেও চলে আসলো। এখন খেয়াল করেন, আমি আমার হোমে যাচ্ছি, আমি অ্যাবাউট আসে আসছি এবং যে কোনো জায়গাতেই কিন্তু যাওয়া যাচ্ছে, তাই না? তো আমরা মাল্টিপল পেজ কনসেপ্টেও কিন্তু চলে আসলাম। আমরা ইমেজ দিতে শিখেছি, আমরা কন্টেন্ট দিতে শিখেছি, তাই না? আমরা হাইপারলিংক করতে শিখলাম। তার মানে ফর্ম ছাড়া আমরা কিন্তু HTML এর স্ট্যাটিক পোর্শনটা, লেআউট যদিও টেবিল বেসড হয়েছে, যদি অ্যাপ্রোপ্রিয়েট না, তারপরেও কিন্তু আমরা স্ট্যাটিক সাইটের কনসেপ্টের দিকে আগাতে পারি। এখন যে আমি একটা স্ট্যাটিক সাইট বানাবো HTML দিয়ে, কাছাকাছি যাওয়া যাবে, হয়তো অনেক দূর যাওয়া যাবে না, কাছাকাছি কিন্তু যাওয়া যাবে, তাই না? তো আচ্ছা, আমরা নেক্সট উইকের একটা অ্যাসাইনমেন্টও থাকবে, বাট একটা ছোট জিনিস মিস হয়ে গেছে, ওই ছোট্ট জিনিসটা আমি একটু কভার করে নেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে মনে করেন যে লিস্টিং, তাই না? আমরা লিস্টিংটা কিন্তু দেখি নাই, এবং লিস্টিংটা আমি দেখাতে চেয়েছিলাম। সো প্যারাগ্রাফের বাইরে আমি একটা কাজ করছি, যে লিস্টিং দেওয়ার চেষ্টা করছি, যে এই জায়গায় প্যারাগ্রাফের নিচ দিয়ে একটা লিস্টিং হবে। লিস্টিং করার জন্য মূলত ইউজ করা হয়ে থাকে UL, আর তার আন্ডারে থাকে মূলত li ট্যাগ। আনঅর্ডার্ড লিস্টিং এর জন্য আর অর্ডার্ড লিস্টিং বিষয়টা আছে। সো লাইক আমি বলছি 1 2 3 4, হ্যাঁ? UL বাই ডিফল্ট কি আসবে, হোমে যাই, দেখেন প্যারাগ্রাফের নিচ দিয়ে বুলেট টাইপের একটা আসে, তাই না? এবং একটু লেফট সাইড থেকে সরে গেছে না, এটাকে বলা হচ্ছে যে মার্জিন আর কি, এটা CSS দিয়ে আমরা কভার করব। যাই হোক, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এটা টাইপ চেঞ্জ করি, টাইপ যদি সার্কেল, আমি যখন টাইপ সার্কেল লিখছি সার্কেল আসে, স্কোয়ার লিখলে স্কোয়ার আসে আনঅর্ডার্ড এর জন্য। সো এটা বাই ডিফল্টে কি ডায়াস বলা হয় ওটাকে, অথবা বুলেট। আর যদি আমি টাইপ হিসেবে লিখি সার্কেল, সার্কেল চলে আসবে। টাইপ হিসেবে লিখি যদি স্কোয়ার, তাহলে স্কোয়ার শেপ চলে আসবে। এখন আমি যদি এরকম লিস্টিং করি, লাইক আমি আবার এই পুরো UL-টাকে মনে করেন কপি করলাম, কোনো একটা li এর পাশে দিচ্ছি, পেস্ট করে, কোথায় চলে গেল? UL এর এগেইনস্ট UL এটা একটু প্রবলেম করে, ঠিক আছে? নট অ্যালাউড বলছে চাইল্ড এলিমেন্ট, বাট নেস্টিং এ আসে, রাইট? তো আমি যদি নেস্টিং করি, বাট নেস্টিং এর জন্য DL DD DT এ ধরনের ট্যাগও আছে, ওই দিকেও আমরা যাব। তো ধরেন এটাকে যদি আমি স্কোয়ার বা কোনো টাইপ এখানে যদি না দেই, রাইট? কোনো টাইপ আমি যদি না দেই, কারণ স্কোয়ারের পরের ইয়েটা কি, ভ্যালুটা কি, সার্কেল, রাইট? স্কোয়ারের পরের ভ্যালুটা হচ্ছে সার্কেল। তো এখন আমি যদি এটাকে লাইক অর্ডার লিস্টিং এর কনসেপ্টে যাই, OL, এটা ও লিখতে হবে, হ্যাঁ, অর্ডার লিস্টিং, তাহলে এই ভেতরেরটা যদি আমি কোনো ভ্যালু না দেই, বাই ডিফল্ট 1 2 3 4 আসছে। তার মানে আমি অর্ডার লিস্টিংও করতে পারি, শুধু নেস্টিং এর জন্য যে অর্ডার লিস্টিং হবে তা কিন্তু না, আমি আলাদাভাবে OL দিয়ে তার ভেতরে লিস্টিং নিয়ে আসতে পারি। মনে করেন যে আমি এটাকে নেস্টিং না করে এখান থেকে কাট করে নিচে নিয়ে আসলাম, এর হবে না? হবে, হ্যাঁ, এটা অর্ডার লিস্টিং এর জন্য। এখন এরও কিছু ডিফল্ট টাইপ আছে HTML এর। টাইপ আমরা যদি বলি যে টাইপ লাইক ক্যাপিটাল ABCD আসে, তাই না? আমি যদি টাইপ বলি স্মল a,
স্মল এবিসিডি আসছে। আবার আমি যদি বলি যে লাইক আই ভ্যালু আসছে, বোঝা যাচ্ছে? তো এছাড়াও এই যে লিস্ট স্টাইল টাইপ যেটাকে বলা হয়, যে লিস্টের স্টাইল টাইপ, তো HTML দিয়ে অর্ডার্ড লিস্টে 4টা আর আনঅর্ডার্ড লিস্টে 3টা স্টাইল টাইপ দেওয়া যায়, বাট CSS এ ইচ্ছে মতো, হ্যাঁ, কিছু ডিফাইন্ড প্রপার্টি ভ্যালুই আছে লিস্ট স্টাইলের। আবার আপনি চাইলে তার সামনে ইমেজ, ভিন্ন ভিন্ন ধরনের ইমেজও বসাতে পারেন। আমরা ওয়েবসাইটগুলোতে টিক মার্কস দেখি, তাই না, স্টার মার্কস দেখি, এগুলো সব কিন্তু ইমেজ আকারে আসে, বোঝা যায়, লিস্টিং এর জন্য। তো ওটাও আমরা হয়তো CSS ক্লাসে যখন যাব তখন দেখার চেষ্টা করব। সো আমরা লিস্ট স্টাইল ট্যাবটা দেখলাম। আর HTML বেসিক পর্যায়ে HTML5 এর বেশ কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আছে, অডিও, ভিডিও, তারপরে আছে এমবেড ট্যাগ, এরপর আছে ডাটা লিস্ট ডিটেলস, এরপরে আছে অ্যাকচুয়ালি ফিগার, ক্যাপশন, ঠিক আছে, সামারি, কমান্ড, এই ট্যাগগুলো আমরা দেখবো আর কি। আগামী ক্লাসটা CSS বেসিক দিব আর ফর্মটা দেখবো, তারপরে আবার HTML ট্যাগে ফেরত আসবো। ওখানে HTML5 এর মেজর যে ট্যাগগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। CSS জাভাস্ক্রিপ্ট শিখলে দেন আমরা ক্যানভাস ট্যাগটা দেখবো, আর SVG জাভাস্ক্রিপ্টের আলোচনা যখন কিছুটা ম্যাচুরিটি আসবে দেন SVG ট্যাগটা আলোচনা করব। তার মানে ক্যানভাস আর SVG চলে যাবে অনেক পরে, রাইট? হয়তো কোর্স শেষের দিকে তার কিছু আগের ক্লাসগুলোতে আমরা ক্যানভাস এবং SVG বুঝতে পারবো জাভাস্ক্রিপ্টের উপর যখন আমাদের দখল আসবে। বাট ওই দুটো ইম্পর্টেন্ট HTML5 ট্যাগ বাদ দিয়ে বাকি যে ট্যাগগুলো মোটামুটি ইউজ হয় HTML5 এর, সেই ট্যাগগুলো আমরা কিন্তু দেখে ফেলবো উইদিন 6 ক্লাস। ওকে, এর মধ্যে কিন্তু আমরা CSS বেসিক এবং CSS3 প্রপার্টিগুলো শিখে নিব। ওকে, আজকে আমরা সেকেন্ড ক্লাস যাচ্ছি, আমি এখানে রাখছি। কিছু শর্ট হচ্ছে, আপনি দেখছেন খেয়াল করে লাস্ট ক্লাস এবং আজকের ক্লাস হয়তো কামিং কয়েকটা উইকও একটু শর্ট হবে, বাট এটা আমরা কাভার করব, হ্যাঁ, হয়তো মেকআপ ক্লাস দিয়ে অথবা একটু সময় বাড়িয়ে দিয়ে আমরা এটাকে মেকআপ করব। ভাবি অসুস্থ আছে আর কি, রাইট? সো একটু সুস্থ হলেই আমি ফুল সুইংয়ে যাবো আর কি। প্রয়োজনে সপ্তাহে একটা করে মেকআপ দেওয়ারও চেষ্টা করব পরে, হ্যাঁ, এখন না, এখন একটু পরের দিকে একটু মেকআপে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, রেগুলার হরতাল অবরোধে নর্মালি যদি ইউনিভার্সিটি বন্ধ না হয়, ইউনিভার্সিটি বন্ধ না হলে ক্লাস চলতে থাকবে। আর ইউনিভার্সিটি বন্ধ থাকলে খুব কঠিন হয়ে যায় একটা সন্ধ্যার ক্লাসের জন্য পুরো ইউনিভার্সিটি খুলে রাখা, রাইট? তো এখন নেক্সট ফ্রাইডে 21শে ফেব্রুয়ারি, এখন আমাদের ওই দিন মাস্টার্সের ক্লাস আছে। মাস্টার্স ক্লাস যদি ক্যান্সেল হয়ে যায় দেন আমাদের ক্লাসও ক্যান্সেল হবে, বাট এটা আমি জানিয়ে দেবো। নর্মালি গভর্নমেন্ট হলিডে যদি ফ্রাইডেতে পড়ে সেক্ষেত্রে এই ধরনের ছুটি, বিশেষ করে একদম মার্ক ছুটিগুলো, এটা কাউন্ট হয়। বাকি অন্যান্য যে ঐচ্ছিক ছুটিগুলো সেগুলো কিন্তু ইউনিভার্সিটি মাস্টার্সের জন্য কাউন্ট করে না, ঠিক আছে? আগে জানাবো, 3টার আগে না, আমি আগের দিন জানাবো, কারণ আগের দিনই আমরা ডিক্লেয়ার পাবো যে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি খোলা ইন কেস। আর হ্যাঁ, ইমার্জেন্সি হলে আমরা ইনশাল্লাহ 3টার আগে জানাবো। আমার ওই যে আরেকজন নরসিংদী থেকে আসে, ওনার আমার মাথায় থাকবে, ওনার নামটা আমার মাথায় থাকে। অবশ্যই যারা একটু দূর থেকে আসেন আমাকে একটু দিনের বেলা মানে সকালের দিকে একটু নক করবেন কনফার্ম হওয়ার জন্য, এবং বেটার হচ্ছে প্রতি ক্লাসেই যদি নক করেন, রাইট? যারা একটু দূরে থেকে আসেন কষ্ট করে আসবেন, যদি আনসার্টেনিটি হয়, আমি যদি ভুলে যেতে পারি অথবা আমার এক্সিকিউটিভ যদি ভুলেই যায়, মেসেজ আসছে লাইক 5টার সময়, কেমন কথা, আপনারা রাস্তার মধ্যে, তাই না, আমরা অলরেডি ধানমন্ডি, তখন কি অবস্থা হবে? উনি তো হয়তো আজকে 5টা 5:30টায় চলে আসছেন, তাই না? যখন 5:30টায় চলে আসেন। যাই হোক, আমাকে একজন বলেছিল কিন্তু 5টার দিকে ক্লাস ক্যান্সেলের কথা, আজকে আসছে কিনা জানি না, আমাকে ফোন দিয়ে বলেছিল যে ক্লাস ক্যান্সেল করা যায় কিনা, হয়তো আসেই নাই, কারণ উনি হয়তো লেকে টেকে আছেন ধানমন্ডিতে। আমাকে বলেছে যে একটু মানে ক্লাসটা ইয়ে করার জন্য। যাই হোক, আমরা ওই যেহেতু ডিসিশন কিন্তু একটু আগে থেকে নিতে হবে, আর আনসার্টেনিটি আসলে আমরা সেটা করব। এখন যেহেতু হরতাল অবরোধ নেই, আল্লাহর রহমতে হয়তো মে মাস পর্যন্ত আসবে না, আমাদের কাজটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই না? এটা দোয়া করেন। আমাদের একটা কোর্স আরো 2টা ক্লাস বাকি আছে, 35টা ক্লাসে সেপ্টেম্বরের 25 তারিখে শুরু হয়েছে। তার মানে
ফেব্রুয়ারি 25-এ গেলে 6 মাস হবে। 4 মাসের কোর্স 6 মাস হয়ে গেছে। মাঝে তো তারপর আর কিছু ওই যে কি মানে জানুয়ারি আগে থেকে নভেম্বর থেকে যে শুরু হয়ে গেল আর কি, সো খুবই হ্যাম্পার্ড অবস্থা। 4 মাসের কোর্স 6 মাস হয়ে গেছে। আবার যেটা নভেম্বরে শুরু হয়েছে ওটা কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে আসছে, তাই না? ওরা মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে কোর্স শেষ হয়ে যাবে, বোঝা যাচ্ছে? সো ওদের কিন্তু কোনো হ্যাম্পার্ড হচ্ছে না, বা আমাদেরও ইনশাআল্লাহ যদি ছুটি ছাটা না পড়ে তখন আমাদের হ্যাম্পার্ড হবে। ওকে, হোপফুলি। সো আশা করছি। সো কোড আমি দিয়ে দিচ্ছি, কোড আর ভিডিও। সো আপনারা একটু একটা পেন ড্রাইভ আমাকে দেবেন। আর মেশিনের বিশেষ করে এই মেশিনগুলো, হ্যাঁ, যে কোনো মেশিনেই আপনি যদি রেখে শেয়ার করে দেন, আইপি অ্যাড্রেস বলে দেন, একটা পার্টিকুলার ফোল্ডার তৈরি করে ফেলেন যে আমাদের ফোল্ডার, আজকে আমাদের প্রজেক্টের ফোল্ডারের নাম কি, TTPSP জানুয়ারি 14। একটা ফোল্ডার করে ওখানে প্রতিদিনের কোড রেখে দেবেন, সবাই শেয়ার করে নেবেন। ওকে, তো বেটার হয় আর কি, একবারে নিয়ে নিতে পারেন। পেন ড্রাইভ দিয়ে ট্রান্সফার করতে গেলে আপনাদের আরো 20-25 মিনিট সময় লস হয়ে যাবে। তাহলে আপনি পেন ড্রাইভ দিয়ে নিয়ে নেবেন, আমি আরেকটা পেন ড্রাইভে দিচ্ছি, ওটা পেন ড্রাইভ দিয়ে ডিরেক্ট নিয়ে নেবেন। কিছু কিছু মেশিনে, কারণ এখানে ইউনিভার্সিটি ল্যাব তো অনেক প্রেশার থাকে, হ্যাঁ, অনেক প্রেশার থাকে ল্যাবের ওপরে। ল্যাব ম্যানেজ করার মতো সুযোগ হয়ে ওঠে না যে আমি ল্যাব ম্যানেজমেন্টে যাব, যে আমাদের যে আইটি লোকজন আছে ওরা এসে ল্যাব ইয়ে করবে। ওরা সুযোগ পায় অ্যাকচুয়ালি সেমিস্টারের মাঝে, এক সেমিস্টার পর্যন্ত হাত দেওয়ারই সুযোগ খুব কম থাকে কিন্তু। আর যেগুলো একবারে ডাউন হয়ে যায় ওইগুলো নিয়ে কাজ হয় আর। কোথায় গেল আমাদের অ্যাডভান্স পিএসপি? আমাদের ব্যাচ নাম্বার কত? নভেম্বর ডে 2 না? আচ্ছা, আমাকে অবশ্যই জানাবেন